হচ্ছে ওর। রান্না করে দিতেই সারের মতো গিলতে বসে গেল। একবার সাধলও না, বললও না চলো একসাথে খাই। মিথিলার দুঃখ উপচে আসে বুকে। এমন জীবন কেউ চেয়েছিল? কানাডা কানাডা করে লাফিয়েছে। বিদেশ বিফুই ঘুরে একাকার করার চিন্তায় যেখানে অস্থির ছিল, সেখানে আসার পর থেকে ঘরবন্দি। পলাশটা কোথাও নিয়ে যায় না। মিথিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নজর বোলালো হাতে। রান্নার সময় তেলে পেঁয়াজে ছাড়তে গিয়ে ছিটকে এসেছে কিছু। জ্বলছে খুব, ফোসকা পড়তে পারে। এতে আহা উহু করলো, অথচ পলাশটা ফিরে অবধি দেখেনি। মিথিলার তো এত কান্না পেয়েছিল তখন। ও দীর্ঘশ্বাস ফেলল। কিছু অতীতের কথা মনে পড়ল হঠাৎ। একবার রাহাতের পরীক্ষার সময় সালমা বেগম সাথে গিয়েছিলেন। পুষ্পিতা নিজেই থেকেই রান্না করতে গেল। ভাতের মার গলাতে গিয়ে সব গড়িয়ে হাতে পড়ল বেচারির। চিৎকার শুনেও মিথিলা ঘর থেকে নড়েনি। যখন পুষ্পিতা নিজে ছুটে এসে ক্ষত জায়গায় মলম লাগাচ্ছিল কেঁদে কেঁদে, সেও একই রকম মুখ ঘুরিয়ে থেকেছে। একটাবার জিজ্ঞাসাও করলো না কি হয়েছে। ওর হাত খসে পড়ে যাক, তাতে তার কি? ইস, না জানি তখন পুষ্পিতাটার কত খারাপ লেগেছিল। মিথিলার আজ খুব আফসোস হলো নিজের আচরণ নিয়ে। এই যে ও কোনো কাজ করেনি বাড়িতে, কেন? পুষ্পিতার জন্যই তো। যাওয়ার আগে মুখের সামনে পানির গ্লাস বাড়িয়ে ধরতো মেয়েটা। আচ্ছা, ওকে কি খুঁজে পাওয়া গেছে? বিদেশে এলো এতগুলো দিন, অথচ বাড়িতে কথা হয়েছে মাত্র 2-3 দিন হবে। পলাশকে এখনও এখানকার সিম কার্ড কিনে দেয়নি। নিজের ফোন থেকেও তেমন কথা বলতে দেয় না। শয়তানটা যে কি চায়! পলাশ খেতে খেতে একবার চোখ তুলে চাইল। মিছিলার ভাবনায় বুধ মুখায়ব দেখে হাসলো মনে মনে। কি দাপট দেখিয়েছিল প্রথম প্রথম, অথচ এখন চোখে মুখে কি অসহায়ত্ব! অহংকার উড়বে আর? কথা শুরু করতে গলা খাকারি দিল সে। বলল, দাঁড়িয়ে আছে কেন? খেতে বসলেই তো পারো। মিথিলা নড়ে ওঠে। ভাবনা কেটে যায়, সাথে বদলে যায় মুখভঙ্গি। রেগে ভাবে, এতক্ষণ দাঁড়িয়ে আছি চোখে পড়েনি, এখন নিজের খাওয়া প্রায় শেষ তখন বলছি ভাব নিয়ে বলল, খিদে নেই। পলাশ মাথা নাড়ালো। ও আচ্ছা। তার নম্রস্বর শুনে মিথিলা ভেবেছিল একটু ইগো দেখাবে, তাহলে ঠিক ওকে সাধবে পলাশ, তোষামোদের মতো অনুরোধও করবে। অথচ সে পুরুষটি আরেকটি বার ওসব মুখেও আনা দূর, আচমকা ভাতের গামলায় জল ঢেলে দিল। আতকে উঠল মিথিলা, আর্তনাদ করে বলল, এই কি? পলাশ নিরুৎসাহিত উঠে চলে গেল বেসিনে। মিথিলা তখনও হতচেতন, হতভাগ। গোলাকার চোখ দুটো বাইরে ঠিকরে আসার দশা। পরপরই তেজে জ্বলে উঠল মাথা। পলাশের কাছে গিয়ে বলল, কি করলে এটা? পলাশ হাত কচলে কচলে ধুচ্ছে। না চেয়ে বলল, কি করলাম? ভাতে পানি ঢাললে কেন? তুই না বললে খিদে নেই? তাই বলে তুমি পানি ঢালবে? পলাশ বলল, হ্যাঁ, না হলে নষ্ট হতো। আর ফ্রিজে রাখা ভাত গরম করে খেতে নেই, ব্যাকটেরিয়া হয়। মিথিলা আশ্চর্য বনে রইল। কিছু বলার ভাষা অবধি নেই তার। স্তম্ভিত হয়ে থাকার মাঝেই পাশ কাটিয়ে ঘরে চলে গেল পলাশ। যেতে যেতে ওষ্ঠপটে দেখা গেল সিনেমার ভিলেনের সম অসরল হাসি। পেছনে দাঁড়িয়ে ফুঁসল মিথিলা। পলাশ যে ইচ্ছে করে কাজটা করেছে বুঝতে বাকি নেই। না, অনেক হয়েছে। এই সংসার নামক চিড়িয়াখানায় আর পোষাচ্ছে না ওর। পলাশ কোনো রকম দায়িত্ব তো পালন করেই না, উল্টে জ্বালিয়ে মারে ওকে। খাবার দাবার মুখের সামনে এগিয়ে দেয়া, জুতো মুছিয়ে নেয়, অথচ রাতে ঠিকই সুরসুর করে কম্বলের তলায় ডাকে। কেন? সে কি ওর খোরাক মেটানোর বস্ত? না না, আর সম্ভব না। কালই ও বাবাকে ফোন করবে, বলবে এখান থেকে নিয়ে যেতে। ভিসার মেয়াদ শেষ হওয়ার কোনো দরকার নেই। কানাডার এই ভীভৎস রূপ তার চাই না, এর থেকে দেশেই ভালো। ঘরের ভেতর ভো ভো শব্দে সিলিং ফ্যান চলছে। বাইরে নিশ্চুপ ঠান্ডা প্রকৃতিতে হামাগুড়ির মতো কড়কড়ে কোলাহল।
সব কিছু ছাপিয়ে হা করে নাহিদের দিকে চেয়ে আছে নুহা। মাথার স্নায়ুগুলো ঠিকঠাক কাজ করছে না ওর। বিচক্ষণ মেয়েটার বেয়াক্কিল ভাবমূর্তি বড্ড বেমানান লাগছে আজ। ওদিকে ভীষণ মনোযোগ তটস্থ নাহিদ। তার চোখ দুটো ফেভিকলের ন্যায় বসে আছে ল্যাপটপে। মাঝে মধ্যে কিছু লেখালেখি করছে খাতার সাদা পাতায়। মনোনিবেশের শতভাগ খাটিয়ে নুহার অ্যাসাইনমেন্ট করছে ছেলেটা। আর এতেই যত বিস্ময় ওর এই মুহূর্তে দুজন বসে আছে নুহাদের ফ্ল্যাটে। কাজ শেষে বড় করে দম ফেলল নাহিদ। ঠোঁট দুটোতে যুদ্ধ জয়ের মতো হাসি টেনে নুহার দিকে চাইল। কলমের কালি গাঁথা কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলল, নিন, আপনার অ্যাসাইনমেন্ট ডান। নুহা তখনও তাজ্জব, অবাগের তোর সামলে ওঠেনি। বিম্বল হয়ে বলল, শেষ? জি, দেখুন তো সব ঠিকঠাক আছে কি না। নুহা দ্বিধাগ্রস্ত তার জবাব নিয়ে হাতে নিল কাগজ, কিন্তু এখনও তার বিস্ময় কাটেনি যে। সেই ধাক্কার দোলাচলে কোনো কিছুই বিশেষ মাথায় ঢুকলো না। নাহিদ একবার দেয়াল ঘড়ি দেখল, সময়টা মেপে নিয়ে উঠে দাঁড়ালো চটপট। ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি এখন আসছি মিস নুহা, আমার আর একটা ইন্টারভিউ আছে। নুহা তাকিয়ে কিছু বললও না, কিছু করলও না, এমনকি এক চুল নড়ল না অবধি। ও বলল, থাকুন তবে। আর আপনার প্রফেসর কি ফিডব্যাক দেয় এটা দেখে একটু জানাবেন কেমন? অনেক দিন পর করলাম, ভুল থাকতে পারে, আসি। নাহিদ নিজের মতো বলে কয়ে বেরিয়ে গেল। তখনও একভাবে চেয়ে রয় মেয়েটা। এই বোকা ছেলেটা আসলে এত ব্রিলিয়েন্ট! এক চুটকেতে সব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলল। দরজার লকটা ছোট করে শব্দ তুলতেই হুঁশ ফিরল নোহার। নড়ে উঠল চটক কাটার ন্যায়। নাহিদ বেরিয়ে গেছে বুঝতেই উড়ে এলো দরজায়। চেঁচিয়ে বলতে গেল, আরে চা। চুপ করে গেল পরপর। নিজের প্রতি নিজেই ফেপে উঠল রাগে। বিড়বিড় করল, এখন চেঁচিয়ে লাভ কি? অকাজ তো ঘটিয়ে ফেলেছিস। ইস, লোকটা এত বড় উপকার করলো আর তুই এক কাপ চাও সাধলি না, ছি। সময় তখন পেরিয়েছে। নাহিদের ইন্টারভিউ 11টায়। এই মাসে এটাই তার লাস্ট ইন্টারভিউ। যতগুলো দিয়েছে একটা না একটাতে তো টেকার কথা। একবার টিকে গেলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কাজের চাপ এমনভাবে ডেকে ডেকে কাঁধে তুলবে, মিথিলা তো দূর, ওর 14 গোষ্ঠীর কথাও আর মনে পড়বে না। নাহিদ প্রায় ছোটার মতো করে গেটে এসে থামল। আরেকটু সামনে এগিয়ে রিক্সা স্ট্যান্ড পড়ে। তবে ভাগ্যক্রমে বাইরে আসা মাত্রই দেখল সম্মুখ হতে একটা খালি রিক্সা ছুটে যাচ্ছে। ব্যস্ত ডাক ছুড়ল, এই মামা। শুধু সে একা নয়, পেছন হতে আরেকজন ডেকে ওঠে, এই রিক্সা বলে। সমস্বরে ওই মেয়েলি আওয়াজের চকিতে ঘুরে চাইল নাহিদ। নুহা হন্তদন্ত ভঙ্গিতে সবে দাঁড়িয়েছে এসে। এত ব্যস্ত ভাবমূর্তি, কবজিতে ঘড়ির বেলটা লাগাচ্ছে এখনো। রিক্সা দাঁড়িয়েছে, দুজনকে এক নজর দেখে বলল, নুহা নাহিদ মুখ চাওয়াচাওয়ি করল। নাহিদ বলল, আপনি যান, আমি অন্য রিক্সা নিয়ে নিচ্ছি। না না, আপনি আগে ডেকেছেন, আপনিই যান। সমস্যা নেই, আপনি যান, আপনার ক্লাস মোর ইম্পর্টেন্ট। নুহা বলল, আর আপনার ইন্টারভিউ, ওটা কি গুরুত্বপূর্ণ নয়? শুধু শুধু এত ঝামেলা করতে হবে না, আপনিই যান। নাহিদ মৃদু হেসে বলল, না না, ঝামেলা কিসের? আমি তো বললাম অন্য রিক্সা নিয়ে যাব, আমার সমস্যা হবে না, আপনি যান। নুহার মেজাজ খারাপ হলো। খ্যাক করে বলল, বললাম না আপনি যান, এত না না করছেন কেন? হ্যাঁ, ছেলেটা ভ্যাবাচাকা খায়। তাজ্জব হয়ে বলে, আরে ভালো কথাই তো বলেছি, তাও রেগে যাচ্ছেন কেন? নুহা নিভে এলো, মিনমিন করে বলল, সরি, আসলে আমার এই একটা সমস্যা, যখন তখন মেজাজ চড়ে বসে। যাকগে, আপনি এত কথা না বলে রিক্সা নিয়ে যান তো ভাই। নাহিদ ফের কিছু বলতেই যাচ্ছিল, রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বললেন,
প্রথম দফায় খুব আশ্চর্য হলো দুজনে, একসঙ্গে যাবে তাও এক রিকশায়। পরপরই নুহা হাত ঘড়ি দেখল, সময় বেশি নেই, যখন তখন ফের বৃষ্টি ছেপে আসবে, আর বৃষ্টি আসা মানেই শহরের বুক থেকে রিকশা উবে যাওয়া। কিছুটা দোটানা নিয়ে নাহিদের দিক চাইল সে, নম্র কণ্ঠে শুধালো, কোথায় যাবেন আপনি? বোট বাজার। নুহা খুশি হয়ে বলল, আরে তাই, আমিও তো ওই রাস্তাতেই যাব, চলুন একসাথে যাই। নাহিদ ভেবেছিল এত পাশাপাশি বসতে মেয়েটা রাজি হবে না, সেদিন যা দেনামেনা করলো, আজ এত দ্রুত মত দেওয়াতে কিছু অবাক হয়েছে ও। কথা না বাড়িয়ে উঠে বসলো রিকশায়। নুহা বসতে বসতে বলল, মামা একটু তাড়াতাড়ি চালাবেন, ক্লাসের আর মাত্র 15 মিনিট বাকি। আমিও একই কথা বলতাম, আপনি বলে কষ্ট কমিয়ে দিলেন। নাহিদের কণ্ঠ উচ্ছল। নুহা হাসল, তারপরে এসে ফট করে বলে বসলো, আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনার আর আমার ম্যাক্সিমাম চিন্তাধারা মিলে যায়। আমাদের মনের কত মিল, তাই না? খুব সাধারণ কথাটাতেও দপদপিয়ে হাসি মুছে গেল নুহার। ধক করে কাঁপন ধরল বুকে, নিজে নিজে আওড়ালো, মনের মিল? প্রকৃতির মুখ গোমরা, আকাশে ভীষণ মেঘ, বাতাবরণে হালকা পাতলা হিমের ছোঁয়া নেমেছে। পুরনো জানালার গ্রিল পেরিয়ে ছুটে আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস। পুষ্পিতা ক্লাসরুমে বসে আছে, ফর্সা পেলো ভাতটা ঠাঁই পেয়েছে গালে। ক্লাসের এপাশটায় একটা বড় মাঠ, সবুজ ঘাস দেখা যায়, দুটো গরু জাবর কাটছে বসে। পুষ্পিতার চোখের ধ্যান সেদিকে থাকলেও মনের যোগ অন্য কোথাও, অম্বরে পাখা মেলে উড়ে যাওয়া কাকের দল, কিংবা শ্যাওলা রঙা ডোবায় ফাটা শাপলা। এই নৈসর্গের রূপ মারিয়ে ছুটে যাচ্ছে ওরা, আর তারপর ঠিকরে পড়ছে বাড়ির সিঁড়িপথে। সেখানে কেবল তীব্রর অযাচিত দাপট, অনাকাঙ্ক্ষিত রাজত্ব চালানো এক বিলাতি চোখের মালিক। তীব্র একবার কাছে আসে, আবার সরে যায়, নিঃশ্বাস লুটিয়ে পড়ে কোনো লজ্জাবতীর কপলে। কানের পাশে বেজে উঠে যার ফিসফিসে ধ্বনি, তুমি সুন্দর, তুমি সুন্দর। পুষ্পিতা আই ঠাই করে উঠল, শীর্ণ দেহ নড়ল ছলকে ওঠা হাওয়ার ন্যায়। কুণ্ঠায় পদ্ম করে চোখ দুটো বুজে ফেলল খিচে। কি জ্বালাতন এসব! স্যারের কথা এইভাবে মাথায় আসছে কেন? পুষ্পিতা নিজেকেই শাসালো। স্যার না শ্রদ্ধেয় মানুষ? তুই না বইয়ে পড়েছিলি শিক্ষক বাবা মায়ের সমতুল্য, তাহলে তাকে নিয়ে এসব কি হাবি জাবি ভাবছিস পুষ্পিতা? ছি, লজ্জা থাকা উচিত তোর। পরপর মনে পড়ল নুহার বলা কথা। পুষ্পিতা হাল ছেড়ে দিল, সমস্ত যুক্তি তর্কের অসহায়ত্ব টের পেল মনে মনে। বুঝে নিল এই কল্পনার ঝোলাঝুলিতে ও নিজেই নিরুপায় হয়ে দুলছে। এখন চাক বা না চাক, স্যারের কথা মাথায় ঘুরবেই, এখানে ওর কিছুই করার নেই। তক্ষুনি পাশে ধপ করে বসে পড়ল কেউ একজন। ধ্যানে থাকা পুষ্পিতা লাফিয়ে ওঠে, চকিতে ঘাড় বাঁকায়। তনুজা এসেছে। কাঁধ ব্যাগটা নামিয়ে রেখে হাসি মুখে তাকালো, ভ্রু উঁচিয়ে শুধালো, কেমন আছো? পুষ্পিতা মুচকে হেসে বলল, এই তো চলছে, তোমার কি খবর? উত্তরের বদলে মিটিমিটি হাসল তনুজা। ঠোঁট এগিয়ে চাপা কণ্ঠে বলল, আমি না একটা জিনিস এঁকেছি জানো। কি আঁকলে? পুষ্পিতার কণ্ঠে আগ্রহ। দাঁড়াও দেখাই। তনুজা ব্যাগ খুলে একটা মোটা ডায়েরি বের করলো, পাতা মেলার আগে সচেতন করলো, আচ্ছা একে বলিনি, কাউকে কিন্তু বলা যাবে না। কাকে দেখাবো? আমি তো তুমি ছাড়া কারোর সাথে মিশি না। তনুজা খুশি হয়ে গেল, দু ঠোঁট মিলল গদগদ ভঙ্গিতে। পুষ্পিতা দেখতে ভীষণ সুন্দরী, বলতে গেলে তাদের ডিপার্টমেন্টের সব থেকে সুশ্রী মেয়ে। এত চুপচাপ নরম, একভাবে কলেজে আসে, বসে, ক্লাস করে, চলে যায়। একমাত্র সখ্যতা ওর সঙ্গে বলে এ অবধি কতগুলো ছেলে যে তার হাতে চিঠিপত্র দিয়েছে, এমন একটা মেয়ে কেবল ওর সাথেই মেশে, এ যেন খুব গর্বের কথা।
ও আনন্দ সমেত ডায়েরির পাতা উল্টালো। পুষ্পিতা চেয়ে রইল সেদিকে। তনুজা আঁকার হাত ভালো, আর্ট খাতাটা একবার এনেছিল কলেজে। এত চমৎকার করে গ্রামের দৃশ্যপট ফুটিয়ে উঠেছে সবেতে, আজ আবার কি এঁকেছে। সহসা সাদা পাতার উপর একটা গোটা স্কেচের দেখা মেলে। কোনো পুরুষালী অবয়ব বের করে সবকটা দাঁত দেখিয়ে দিল তনুজা। কি কেমন হয়েছে? পুষ্পিতা সরল ভ্রু কুঁচকে বলল, হয়েছে তো ভালোই, কিন্তু কে এটা? মেয়েটা ভ্যাবাচাকা খেলো, হাহাকার করে বলল, মানে কে মানে কি বুঝতে পারছো না? ভালো করে দেখো। ওর বলার ধরনে পুষ্পিতা মিয়ে যায়। মহাভারত অশুদ্ধ হওয়ার মতনই চেয়ে আছে তনুজা। এবার অধিক স্পষ্ট চোখে চাইল পুষ্পিতা। চশমা পরিহিত সেই যুবকের গুছানো বাদামি চুল দেখেই চেহারা টান টান হলো অমনি। স্কেচের সাথে বাস্তবের মুখের মিল নেই, কিন্তু পুষ্পিতার মস্তিষ্কে লাফিয়ে বেড়ালো তীব্রর নাম। তনুজাটা স্যারের জন্য যে হাবিদ্বেষ করে, ওনাকে ছাড়া আর কাকে আঁকবে? অচিরাত ললিত আননে তমসা ভিড়ল তার। বিষাদের ন্যায় কালো দেখায় মুখায়ব। তনুজা স্ফূর্ত চিত্তে বলল, একদম স্যারের মতো হয়েছে না? কাল সারা রাত না ঘুমিয়ে এঁকেছি। ওই যে সেই দিন একটা লুকিয়ে ছবি তুলে নিয়েছিলাম না, সেটা দেখেই আঁকা। হুবাহু মিলছে না বলো? আসলে ও তো সবসময় আমার মনের মাঝেই থাকে, না হয়ে যাবে কই। প্রথম প্রথম এসব নিয়ে বিস্ময় আহাজারি করলেও এতদিনে সয়ে গেছিল পুষ্পিতার। ভাবতো তনুজার ছেলে মানুষ হয়তো, স্যারকে নিয়ে এসব বলে শান্তি পেলে পাক, আলগোছে হেসে উড়িয়ে দিত সব। অথচ আজ কেন যেন পুষ্পিতার কোনো অনুভূতি এলো না, বরং মনে হলো এসব শুনতে একটু ইচ্ছে করছে না ওর। কথার পিছে মাথা হেলিয়ে সায় দিল কেবল। তনুজা প্রাণোচ্ছল, তীব্রকে আঁকার যুদ্ধে জয়ী হওয়ার আনন্দে মাতোয়ারা অধর। হাস্যজ্জ্বল বদন আরো ঝলকে জানালো, জানো, আমার একটা স্কুল ফ্রেন্ড আছে, নাদিয়া। ওর আগামী মাসে বিয়ে। ছেলে কি করে শুনবে? পুষ্পিতা হাস্যহীন চেয়ে রইল। ও বলল, হোম টিউটর ছিল নাদিয়ার, 2 বছর পড়িয়েছে, সাথে প্রেমও করেছে। কি দারুণ না? তুমি যে সারাক্ষণ আমাকে শিক্ষক নিয়ে জ্ঞানগুলো দিতে, এবার দেখো আজকাল এসব অহরহ ঘটছে। পুষ্পিতা নিষ্প্রভ তখনও হুহা করেনি। তনুজা ফের আওড়ায়, সামনে ভালোবাসার দিবস, ওই দিন স্যারকে একটা চিঠি দেবো ভাবছি। সেখানে আমার মনের কথা লেখা থাকবে। ভালোবাসার কথা বেশি দিন চেপে রাখতে নেই যে। অকারণে অজান্তে কেন যেন চমকে উঠল পুষ্পিতা। তনুজার ঠোঁট ভর্তি হাসিতেই যত জোর, ততোধিক জোরে ভাঙল মন। পরপর নিজের প্রতি বিশদ রাগে ফেপে উঠল নিজেই। তীব্রকে দেখে বুক কাঁপা, লজ্জায় মিটে যাওয়া মাটিতে এই সব কিছুকে নিজের বেহায়াপনা মনে হচ্ছে এখন। ও তো শুরু থেকেই জানে তনুজা স্যারকে পছন্দ করে, সেই প্রথম দিন ওনার কলেজে আসা থেকে। দেখতেও মেয়েটা বেশ। যেখানে ও মানুষের সামনে কথা বলতে পারে না, সেখানে ও কত চটপটে। পড়াশুনোতে ওর থেকে 1000 গুণ ভালো। এরকম মেয়েদেরই তো সবাই পছন্দ করে। পুষ্পিতা দুপাশে মাথা নেড়ে হাসল। নুহাটাও না কত কি ভেবে ফেলেছিল ওকে আর স্যারকে নিয়ে। তনুজা কত যোগ্য মেয়ে, স্যারকে একবার প্রস্তাব দিলেই উনি রাজি হবেন। ওকে পছন্দ করার মতো কোনো মেয়ে হলো? নিজের ভাবনায় পুষ্পিতা নিজেই থমকে রইল এবার। আশ্চর্য, এসব কি ভাবছে? পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্য, এসব প্রশ্ন উঠছে কেন? মানে পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্য, এসব প্রশ্ন উঠছে কেন মনে? স্যারের প্রসঙ্গে তনুজার সাথেই নিজের তুলনাই বা কেন টানছে? রমিত স্যার ক্লাসে ঢুকলেন তখন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াতেই তনুজা ছটপট ডায়েরি ঢুকালো ব্যাগে। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়ল, সাথে ঝেড়ে ফেলতে চাইল সকল উদ্ভট ভাবনা।
কিন্তু নব্য অনুভূতিরা কি আর কথা শুনে? ওরা যে বেহায়াপনা করবেই। নাহিদের ইন্টারভিউয়ের অফিস নুহার ভার্সিটির আগে। গন্তব্য দেখতে সে চটপট রিক্সা থামাতে বলল। এক লাফে নেমে পকেটে হাত দিতে সাবধান করলো নুহা। খবরদার মিস্টার ঢ্যাঁড়স, ভুলেও ভায়া দিতে যাবেন না। নাহিদ অবাক হয়। কেন, আমার ভাড়া আমি দেব না? না। তা কেন? এরকমটা আবার হয়? নুহা কপাল কুঁচকালো। হবে না কেন? আপনি যান তো, আপনার না দেরি হচ্ছে? এই বারবার বার্গেনিং করে করে কিন্তু ইচ্ছে করেই দেরি করছেন। নাহিদ ঘাড় চুলকালো। নুহা ওকে ভাড়া দিতে দেবে না বুঝতে পেরেছে, কিন্তু না, সে তো অমন ছেলে নয় যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ভাড়ায় যাতায়াত করবে। একটু চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দিতে চাইছেন যখন দেবেন, সমস্যা নেই। নুহা প্রসন্ন হয়ে বলল, এই তো অল্পতেই মেনে নিয়েছেন দেখে খুশি হলাম। নাহিদ ছড়ছড়ে হাসল। তাহলে আমি আসছি, হ্যাঁ। আরে দেখুন ওখানে কিসের ধোঁয়া? আগুন লাগলো নাকি? নুহা ঘাড় কাত করল। হঠাৎ রাস্তার ওই পারে চেয়ে ভ্রু গোছালো নাহিদ। আঙুল তুলে বলল। নুহা ঘুরে চাইল সহসা। সে একা নয়, কৌতূহলে রিক্সা চালক লোকটিও চেয়েছেন। আচমকা নাহিদ মুঠোতে 100 টাকার নোট গুজে দিতেই ফিরলেন তিনি। নুহা কিছু খুঁজে না পেয়ে বলল, কই ধোয়া? তাকালো যখন ব্যাপারটা চোখে পড়ল, রেগে বলতে গেল, এ কি আপনি? মেয়ের ধমকটুকু নাহিদ শুনল না আজ। ছোট বাচ্চাদের মতো এক দৌড়ে ঢুকে গেল ভেতরে। গেট মারিয়ে থামলো আবার। ঘুরে চেয়ে বড্ড ব্যস্তভাবে বলল, মেজাজে আপনি বড় হলেও বয়সে কিন্তু আমার থেকেও ছোট। ভাড়া সব সময় বড়দেরই দিতে হয় মিস নুহা। না বলে দিলাম বলে আবার বদদোয়া দেবেন না যেন, তাহলে কিন্তু এই অধমের সব শেষ। আসি, হ্যাঁ। চলে গেল নাহিদ। গোটা ব্যাপারটায় তবদা খেয়ে বসে রইল নুহা। কিছুক্ষণ বোকা বোকা চেয়ে থেকে আচমকা হেসে ফেলল। তারপর রিক্সা ছুটতে শুরু করে। প্যাডেল টানতে বহাল চালক হুট করে বললেন। নুহা উত্তর দিল না, শুধু হেসে গেল একা একা। নাহিদের বাচ্চামোগুলো ভীষণ মনে ধরেছে ওর, কিন্তু বাচ্চামো করা মানুষটা, তাকে কি মনে ধরেছে? কলেজ ছুটি হয়েছে। লম্বা করিডোরে উপচে পড়া ভিড়। সব একই সাথে গেটের পথ হেঁটে যাচ্ছে কি না। এই সময়টা কিছু ফাজিল ছেলে পেলে সুযোগ লোফে নেয়। ইচ্ছে করে মেয়েদের শরীর ঘেঁষে হাঁটে, স্পর্শ করে বাহানা দিয়ে। পুষ্পিতা একবার শিকার হয়েছিল। কি যে ভয় পেয়েছিল মেয়েটা। সেই থেকে হয় সবার পরে বের হয়, বা ভিড় কমলে। তেমনি আজও দাঁড়িয়েছিল সে। মধ্য দুপুরে মাঠে কড়া রোদ বিধায় হাতে গোনা লোকজন সেখান থেকে যায়। কি মনে করে আজকে মাঠে নামলো পুষ্পিতা। সঙ্গে সঙ্গে মনে হলো মাথার তালু পুড়ে যাচ্ছে। ছুটে ছাউনিতে ফেরত এলো আবার। না, ভিড় কমলেই যাবে। বাসায় তো কাজ নেই, নুহাও নেই, ওরই বা এত তাড়া কিসের? পুষ্পিতা একবার অফিস রুমের দিকে দেখল। কেন যেন খুঁজে বেড়ালো তীব্রকে। স্যার আজ ক্লাস নেননি কেন কে জানে। এত মেয়ে আফসোস করলো তাতে। তনুজা তো পারলে দুঃখে মরে যায়, কিন্তু ওর কি খারাপ লাগেনি? পুষ্পিতা কথাটা ভাবতে চেয়েও মন মস্তিষ্ককে প্রশ্রয় দিল না। উল্টে কঠিন ধমকে চুপসে রাখলো তাদের। চোখ তুলে মনমরা অম্বরে এক পল চাইল। এই আকাশের মতো ওর বুকেও মেঘ জমেছে আজ, অথচ এই মেঘের বৃষ্টি নেই, কখনো আসবেও না। যে মেঘের কারণ নেই তা কখনো কাটে। ততক্ষণে ভিড় কমেছে। 4 ভাগের 3 ভাগ ছেলে মেয়ে বেরিয়ে গেছে প্রাঙ্গণ ছেড়ে। পুষ্পিতা পা বাড়ালো এবার। ও পাশ হতে 4 জন হেঁটে আসছিল। 2 ছেলের সাথে আরো 2 মেয়ে, সাইফুল, শরীফ, হেনা, রূপা। একই কলেজেই পড়ে। পুষ্পিতাকে দেখে স্থানে দাঁড়িয়ে পড়ল শরীফ। রূপাকে বলল, এই দেখ যার কথা বলছিলাম।
বাকিরাও উৎসুক হয়ে সামনে তাকায়। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছে। রূপা মেয়েটিকে দেখে হেনা আওড়ায়। মোটামুটি। সাইফুল আকাশ থেকে পড়ল যেন। এত সুন্দর মেয়েটিকে মোটামুটি বলছিস? তোর কি চোখ না আর কিছু? আমার কাছে অত ভালো লাগেনি। কি বলবো তাহলে? কি রে শরীফ, ও কি বলছে? শরীফ বলল, ছাড় তো, মেয়ে মানুষ এমনই, একজন আরেকজনের প্রশংসা করতে পারে না। হেনা মুখ বাঁকালো। রূপা বলল, না রে ভাই, আমিও তো মেয়ে। আমি বলছি মেয়েটা মারাত্মক দেখতে, মনে হচ্ছে পুতুল হেরে আসছে। শরীফ ছটফট করে বলল, কাজটা কাজকে কথা বলবোই। সাইফুল বলল, আরে ভাই, কথা বললে বলিস, কিন্তু মনে রাখিস তুই সিনিয়র ও জুনিয়র। প্রথম দিনই ছ্যাপলামো করে মান ইজ্জত খোয়াস না। আমিও একমত, পছন্দ করিস বলে নিজের ওয়েট নষ্ট করবি না কিন্তু। ওকে ওকে। চারজন খুঁটের মতো দাঁড়িয়ে রইল, কিছুটা শিকারের জন্য, শিকারের উৎপাতার নেয়। অথচ ভাবনার বুধ থাকা পুষ্পিতা খেয়ালই করলো না ওদের। নিজের মতো পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। অমনি ফুঁসে উঠল হেনা। কি অভদ্র, আমরা এতগুলো সিনিয়র এখানে দাঁড়িয়ে আছি, অথচ একটা সালাম অবধি দিল না। কথাটা পুষ্পিতার কানে ঢুকেছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে। পিছু ঘুরল মিনছে আননে। হেনার চোখে মুখে স্পষ্ট রাগ, সাথে অচেনা আরও তিনজনকে দেখে চুপসে এলো বেচারি। নিভু কণ্ঠে শোধালো, জি মানে, আমাকে কিছু বললেন? রূপা ডাকলো মোটা গলায়। হ্যাঁ, এদিকে এসো। পুষ্পিতার শঙ্কা হলো, চারপাশটা দেখলো একবার। লোকজন কমে যাচ্ছে, এর মধ্যে এরা ডাকছে কেন এখন? এক একজনের মুখ দেখে তো মনে হচ্ছে বিষয়টা স্বাভাবিক নেই। কি করবে সে নিয়ে দ্বিধায় পড়ল মেয়েটা। হেনা রেগে বলল, কি হলো, শুনতে পাওনি? এসো এদিকে। দোটানায় এক শেষ পুষ্পিতা এক চুলও নড়ল না, দাঁড়িয়ে রইল ছাই। অপ্রস্তুত বিষয়টাতে সে যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। এই কলেজে তো র্যাগ হয় না, হলেও ওর জানা নেই। গত মাস কয়েকে শিকার হয়নি কখনো, কিন্তু সিনিয়ররা এভাবে ডাকছে যখন, নিশ্চয়ই আদর আপ্যায়ন করবে না। আচ্ছা, অভদ্র মেয়ে তো। বিরক্ত হয়ে ওরাই এগিয়ে এলো। 10 কদমের দূরত্ব খুঁজে গেল এবার। পুষ্পিতার বিশীর্ণ বুক ধরাস ধরাস করছে। চারজনকে মাঝে রেখে কুণ্ডলি পাকিয়ে দাঁড়ালো, যেন রোধ করছে সব রকম পালানোর পথ। সাইফুল বলল, বড় ভাইদের কোনো সম্মান দাও না, ডাকার পরেও জায়গায় খাম্বা হয়ে রইলে। কি দেখতে সুন্দর বলে কি অহংকারে মাটিতে পা পড়বে না? পুষ্পিতা কি বলবে? কারো মুখের উপর উত্তর দিয়েছে কখনো? জিভে ঠোঁট ভিজিয়ে বলল, না মানে। হেনা কথা কেড়ে নেয়। কি না মানে? দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারো না, কিন্তু স্বভাবে তো আচ্ছা বেয়াদব তুমি। পুষ্পিতা নিরুত্তর মাথা নুয়ালো। ব্যাস, আরো পেয়ে বসলো ওরা। রূপা বলল, এই মেয়ে তো দেখি কথার উত্তরও দেয় না। সত্যি রে ভাই, দিন দুনিয়া থেকে সম্মান উঠে যাচ্ছে। আমরা সিনিয়রদের দেখলে খেয়াল রেখে 4 আঙ্গুল ঠেকে সালাম দিতাম, আর এখন এরা দেখ কেমন চুপ করে ভাব দেখায়। শরীফের এত সবে আগ্রহ নেই। সে পুষ্পিতার আপাদমস্তক বড় নিবেশন দিয়ে দেখছে। মেয়েটি ওর চোখে পড়েছে সপ্তাহ 2 হবে। কলেজে ঠিকঠাক ক্লাস হয় না বলে একাডেমিক ভবনে খুব কম ঢোকে ওরা, আড্ডা দেয় বাইরে, তাই এতদিন দেখেনি। আর যখন দেখলো তখন নতুন স্যারের সাথে আসে যায়, সেজন্য চেয়েও কথা বলতে পারেনি। আজ তো মেঘনা চাইতেই বৃষ্টি নেমে এলো। কি দারুণভাবে সুযোগ পেল একটা। তবে শুনেছে মেয়েটির নাম পুষ্পিতা। নামের সাথে মুখের বড্ড মিল, একেবারে পুষ্পের মতোই সুন্দর। সত্যি দূর থেকে যেমন দেখেছিল, কাছ থেকে এ যে আরো বেশি রূপসী। মোমের মতো মেদর মুখখানায় কুদুম্বিনী মায়া। বাকিদের রাগ খুব উগলে দেওয়া শেষে মুখ খুলল শরীফ। তরল কণ্ঠে শুধালো, তোমার নাম পুষ্পিতা? পুষ্পিতার নজর স্লিপার পরা পায়ে। জবাবে মাথা নাড়ল শুধু। ও আবার বলল, এখানকার কোথায় থাকো তুমি?
পুষ্পিতার দ্বিধা দ্বন্দ্ব বাড়ছে। এরা হঠাৎ এইভাবে কথা বলতে এলো কেন? হেনা ক্ষেপে বলল, কি হলো? যা জিজ্ঞেস করছি উত্তর দাও। শরীফ থামিয়ে দেয়। চুপ কর, আমাকে কথা বলতে দে। হেনা বাদশাধে